শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24। আপনারা জানেন আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। আর আজকে পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই আজকের দিনের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে 8.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে সৃষ্ট সুনামিতে রাশিয়ার বন্দর শহর সেভেরোকুরিলস্কের কিছু অংশ প্লাবিত হয়েছে। জাপানের কিছু অঞ্চলেও আঘাত হেনেছে সুনামি। 20 লাখেরও বেশি মানুষকে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে ঢেউ। ক্যালিফোর্নিয়ায় বাজছে সতর্কতা সাইরেন। 8.8 মাত্রার ভূমিকম্প, এরপর সুনামির আঘাত রাশিয়ার পূর্ব উপকূলে। বুধবার সকালে কামচাটকা উপদ্বীপে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প, যাতে ভেঙে যায় বেশ কিছু ঘরবাড়ি। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রাশিয়ার পেট্রোপাভলভস্ক কামচাটস্কি শহর থেকে 136 কিলোমিটার পূর্বে আঘাত হানে ভূমিকম্পটি। এরপরই 10 থেকে 13 ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে বন্দরনগরী সেভেরোকুরিলস্কে, যাতে প্লাবিত হয় অনেক এলাকা। নিম্নাঞ্চল থেকে উঁচু স্থানে সরে যেতে বলা হয় স্থানীয় বাসিন্দাদের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে সাখালিনের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে। বড় বিপর্যয় এড়াতে সেখানে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ। রাশিয়ায় ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা। একে একে সুনামি সতর্কতা দিতে থাকে জাপান, যুক্তরাষ্ট্রের হাওয়াই, চীনের কিছু অংশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডরের গোলাপাগোস দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন অঞ্চল। পরবর্তীতে জাপান, হাওয়াই ও আলাস্কাতে আঘাত হানে সুনামির ঢেউ। জাপানের অন্তত 20 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সরিয়ে নেওয়া হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব কর্মীকে। দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জনগণকে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুনামির প্রভাবে চীনের উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। জনগণকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পটিকে বিশ্বের ইতিহাসে 6ষ্ঠ ভয়াবহতম ভূমিকম্প বলে দাবি করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও টেকটনিক বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিশেভস্কি। 1952 সালে কামচাটকায় আঘাত এনেছিল শক্তিশালী পঞ্চম ভূমিকম্পটি। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, ভূমিকম্প এবং সুনামির বিষয়ে আরও জানাতে জাপান থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল চাকলাদার। বাদল, আপনাকে স্বাগত। ভূমিকম্পের সবশেষ অবস্থাটা দিয়েই আপনার কাছে প্রশ্ন শুরু করতে চাই। আপনাকে হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলবেন সবশেষ কি অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? আপনাকে ধন্যবাদ। রাশিয়ার ভূমিকম্পে আমাদের জাপানেও মনে করেন যে সুনামির আশঙ্কা ছিল। এর জন্য মনে করেন জাপানের হোক্কাইদো হইতে আরম্ভ করে, হোক্কাইদো মানে আমাদের নর্থ সাইড হইতে আরম্ভ করে আমাদের ওকায়ামা পর্যন্ত, আমাদের আর কি নিচের দিকে পর্যন্ত মনে করেন যে সতর্ক বার্তা ছিল। তো এটা একটার দিকে একটা হালকা সুনামি আছে, যেরকম 0.06 মিটার। এটা হচ্ছে হোক্কাইদোতে একটার সময়, এবং 3টার দিকে আমাদের চিবা ক্যানের চষির দিকে 0.5 মিটার একটা হালকা সুনামি আসছিল। তো এখন আমাদের এদিকে আমাদের ইস্ট জাপানে এখন ভূমিকম্পের আশঙ্কা কমে গেছে, কিন্তু হোক্কাইদোর দিকে এখনো ভূমিকম্পের আপনার আশঙ্কা আছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। এবং আজকে সারাদিন এখানে ট্রেন হইতে আরম্ভ করে কন্টেইনার পোর্ট সবকিছু টোটালি জাপানে বন্ধ ছিল। আমাদের যেরকম কন্টেইনার হইতে আরম্ভ করে, এবং মনে করেন যে আপনার কি বলে ট্রেন, এগুলো সবই আজকে বন্ধ ছিল। এবং লক্ষ লক্ষ লোক আজকে মনে করেন যে সেফটি জায়গায় ছিল আর কি। ওই যারা সাগরের আশেপাশে বসবাস করতো তাদের সরকার এখান থেকে সরাই নিয়ে আসছে। তাদেরকে সরিয়ে কোথায় নেওয়া হয়েছে? প্রায় তো 20 লাখ মানুষজন রয়েছেন, তাদের মানে কোন পাশটা নেওয়া হয়েছে? যেরকম মনে করেন যে আমাদের এখানে ভূমিকম্প হইলে বা সুনামি হইলে আমাদের এখানে কি বলে এটারে মনে করেন যে আশ্রয় কেন্দ্রের মতো আছে। যেরকম বিভিন্ন স্কুল আছে এবং উঁচু জায়গা আছে, অনেক উঁচু জায়গা আছে। শিয়াকশো আছে, শিয়াকশোর ছাদে
এই বিভিন্ন জায়গায় তাদের আশ্রয় দেওয়া হয়। এখানে আজকে লক্ষ লক্ষ লোক মনে করেন যে আশ্রয় কেন্দ্রে ছিল। আচ্ছা, ভূমিকম্পের যে ইয়েটা ছিল সেটা বলছিলেন যে কিছুটা কমে এসেছে, সুনামিটা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে, তাই না? হ্যাঁ, সুনামির এখনো আমাদের এখানে তেমন আশঙ্কা নাই আমাদের ইস্ট জাপানে, কিন্তু হ্যাঁ। নর্থ সাইডে এটা এখনো আপনার সুনামির আশঙ্কা আছে, এখনো ওখানে বিপদ সংকেত দেওয়া আছে। আচ্ছা, আর যারা 20 লাখ মানুষজন রয়েছেন তাদেরকে তো বিভিন্ন জায়গায় নিয়ে আসা হচ্ছে, তাদের খাওয়া দাওয়া বা পর্যাপ্ত পানির ব্যবস্থা, মানে এই ধরনের কোনো মানবিক কোনো সমস্যা রয়েছে কিনা? আসলে কি জাপান মনে করেন যে এইসব জিনিস হইলে হাজার হাজার লোক ভলান্টিয়ার এখানে চলে আসে, এবং বিভিন্ন বড় বড় কোম্পানিও মনে করেন যে এখানে চলে আসে, মনে করেন যে তাদের সেবা যত্ন করার জন্য পানি, খাবার দাবার এই জিনিসগুলো তারা সার্ভ করে। হ্যাঁ। এটাই কোনো সমস্যা নাই, না এটা তেমন কোনো সমস্যা হয় না এখানে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো বাদল চাকলাদার, সেটি হচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিভিন্ন এলাকাগুলোতে, যেটি আমরা আমাদের প্রতিবেদনেও শুনছিলাম। তো কি অবস্থা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে সেক্ষেত্রে কাজে যারা যাচ্ছেন বা যারা বিভিন্ন অফিস আদালতগুলো যেগুলো রয়েছে সেগুলো কিভাবে চলছে, কলকারখানাগুলো কেমন আজকে চলছে? যেরকম মনে করেন যে আমাদের একটা সাইট মাত্র, সাগরের যে সাইটগুলো ছিল সেই সাইটগুলোর মধ্যে বিদ্যুৎ আপনার আজকে বন্ধ ছিল, কিন্তু মনে করেন যে আমাদের যে মেইন টোকিও বলেন, মেইন শহরগুলা বলেন, এখানে কোনো বিদ্যুতের কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনাদের এই সুনামি সতর্কতা বা ভূমিকম্পের এর আগে কোনো রকম সতর্কতা দেওয়া ছিল নাকি মানে হঠাৎ করেই? না, এটা হঠাৎ করেই রাত্রে থেকে মনে করেন যে ওই রাশিয়ার ভূমিকম্প হওয়ার পরে থেকেই মনে করেন যে এই সতর্কবার্তা সবার মোবাইলের মধ্যে চলে আসে। আচ্ছা, আর বাঙালি যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, তারা কিভাবে, তাদের কোনো সমস্যা হয়নি তো, বা ধরুন কোনো তথ্য আছে আপনার না, কাছে? আমাদের এখানে কোনো আসলে আমরা যেখানে আছি সাগরের সাইডে না, সাগরের আর কি টোকিও জি। বা এর আশেপাশে, এখানে কোনো এটার কোনো এফেক্ট নাই। জি, অনেক ধন্যবাদ বাদল চাকলাদার, আপনি সাবধানে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ভূমিকম্প এবং সুনামির আপনাকেও বিষয়ে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জাপান থেকে যুক্ত হয়েছিলেন বাদল চাকলাদার, তিনি সেখানকার সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন। দেশ গড়তে নরসিংদীতে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। দুপুরের পর জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। সন্ধে 6টায় শুরু হয় পদযাত্রা। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির আরও খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সঞ্জিত সাহা, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সঞ্জিত, সারা দেশের মতো নরসিংদীতেও এনসিপি নেতাকর্মীরা যাচ্ছেন, কি বলছেন, মূলত কি বার্তা দিচ্ছেন? ইন্ডিয়াজ, আপনি জানেন দুপুরের পর থেকে কিন্তু এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু নরসিংদীতে যে শহীদ পরিবার রয়েছে, অর্থাৎ শহীদদের পরিবারদের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করেছে। এরপর কিন্তু বিকাল 5টা, সোয়া 5টা থেকে তারা যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রাটা শুরু করে। ঠিক এখন থেকে প্রায় 5 থেকে 7 মিনিট আগে এনসিপি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছে তারা পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে কিন্তু এই মুহূর্তে মঞ্চে আসছেন, এবং এই মুহূর্তে দেখবেন আপনি মঞ্চে কথা বলছে সার্জিস আলম। হ্যাঁ, এর আগে স্থানীয় নেতৃবৃন্দরা কথা বলেছেন। তো এই মুহূর্তে বক্তব্য রাখছেন সার্জিস আলম। পর্যায়ক্রমে তারা এখানে বক্তব্য রাখবেন, এবং তারা যে বিষয়টি এখানে বলছে যে ফেসিবাদ, অর্থাৎ ফেসিস্ট যারা রয়েছে তারা যেন এই দেশে পুনরায় পুনর্বাসিত না হতে পারে, সেই জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে তারা বারবার বলছে এই দেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ তৈরি করতে হবে, সেই জন্য এনসিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং এই দেশে যেন পুনরায় ফেসিবাদ মাথাচাড়া দিতে না পারে সেই জন্য তারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। এবং একটি কথা আবারও বলেছে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, যে এর আগে যে বিডিআর বিদ্রোহটি, সেটি কিন্তু ফেসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার, তারা কিন্তু এই বিডিআর বিদ্রোহটি ঘটেছেন, এবং তারা নির্বিচারে সেখানে মানুষজনকে হত্যা করেছেন এবং অসংখ্য কর্মকর্তাকে হত্যা করেছেন। সেই বিষয়টি সেখানে তারা উপস্থাপন করছে। সব মিলিয়ে যদি আমি বলতে চাই যে এনসিপির এই সমাবেশকে ঘিরে উৎসুক জনতা এবং এনসিপি নেতাকর্মীদের কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে নরসিংদীর পৌরসভার যে চত্বরটি রয়েছে সেই সমাবেশ করে কিন্তু জড়ো হয়েছে। তো একে একে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন নরসিংদীর দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ক অ্যাডভোকেট শিরিন, তিনি বক্তব্য রাখছেন, এবং পাশে আমরা কিন্তু কেন্দ্রীয় নেতাদেরকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ বা তাসলিম যারা সহ যারা রয়েছে তারা কিন্তু কেন্দ্রে উপস্থিত রয়েছেন এবং একে একে বক্তব্য রাখবেন।
আমরা আপনাদের সরাসরি একটু বক্তব্য নিয়ে যেতে চাই। এই মুহূর্তে এনসিপির যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন নরসিংদীর স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, এবং এর পাশেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ সার্জিস আলম এবং নাহিদ ইসলাম সহ তাসলিম যারা সহ যারা রয়েছে তারা কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখবেন যে এই সমাবেশকে ঘিরে কিন্তু সমাবেশ স্থলের আশেপাশে কিন্তু ব্যাপক মানুষের সমাগম হয়েছে, এবং এখানে চারপাশে অর্থাৎ রাস্তাঘাট বা আশেপাশে যে জায়গা রয়েছে সব জায়গায় কিন্তু এনসিপি নেতা রয়েছে, তারা কিন্তু এখানে রয়েছে। মোটা তাকে যদি বলতে চাই, এর কিছুক্ষণ পরেই কিন্তু নাহিদ ইসলাম এবং সার্জিস আলম সহ যারা রয়েছে তারা কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ সঞ্জিত শাহ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি নরসিংদী থেকে সব শেষ জানাচ্ছিলেন। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর আরেকবার স্বাগত নিউজ ভিউজ 24-এর সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী 15টি গ্রামের 5,000 পরিবার। এ বিষয়ে আপনাদের আরও জানাতে চাই, লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পানি রয়েছে এবং 15টি গ্রামের, যেমনটি বলছিলাম, প্রায় 5,000 পরিবার প্লাবিত হয়েছে। কি অবস্থা তাদের? ইমতিয়াজ, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু একটি পাকা সড়ক, এবং এর পাশে কিন্তু একটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে। এটিতে কিন্তু 1 হাঁটু পরিমাণ পানি, এবং স্কুলের মাঠে থেকে শুরু করে সবখানেই কিন্তু পানি, যার কারণে আজকে কিন্তু এই স্কুলে, প্রাইমারি এবং হাই স্কুলে কিন্তু পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কেননা শিক্ষক এবং শিক্ষার্থীরা আসতে পারলেও কিন্তু এই পরিবেশ এখানে নেই। এই অবস্থা কিন্তু এখানে আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে প্রায় 5 থেকে 7টি শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত ক্লাস পরীক্ষা সব বন্ধ হয়ে পড়ে আছে, এবং নিম্নাঞ্চল যে জায়গাগুলো রয়েছে এই এলাকাগুলোতে, সেগুলোতে কিন্তু এখনো পানিবন্দী হাঁটু পরিমাণ পানি রয়েছে, রাস্তাঘাট ডুবে রয়েছে, যার কারণে সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি গবাদি পশু, শিশুদের যে খেলাধুলার সমস্যা, পড়াশোনা থেকে শুরু করে সবকিছু কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষরা। অনেকে, আমি সকাল থেকে তিস্তা তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা করছিলাম, দেখছিলাম, কথা বলছিলাম, তাদের যেটি ভাষ্য যে এই যে পানি গতকাল রাত থেকে যে বাড়তে শুরু করেছে, যদিও বা দুপুরের পর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে, আশা করা হচ্ছে বা পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী একদিন হয়তো এরকমটা থাকবে, তবে দ্রুতই হয়তো বা পানি নেমে যেতে পারে, এমনটা বলছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন যেটি বলছে যে তারা জিআর বরাদ্দ 200 মেট্রিক টন দিয়েছে, এবং এগুলো তালিকা করে আসলে তারপর আসলে বানবাসীদের মাঝে বরাদ্দ দেওয়া হবে। তবে বানবাসীরা কিন্তু সকাল থেকে আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম, তারা বারবার একটি কথা বলছিলেন যে আসলে এই বরাদ্দগুলো আসলেও যারা প্রকৃত বানবাসী তারা কিন্তু পান না। এগুলো আসলে যেভাবে তালিকা করা হয়, তালিকায় আসলে কারচুপি বা আসলে বিতরণের জায়গা যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আসলে ওভাবে নেই বলে বানবাসীদের অভিযোগ। এবং পাশাপাশি আমি যদি একটু বলি যে এই এলাকায় যে বানবাসী মানুষ বিভিন্ন স্থানে, উঁচু স্থানে অবস্থান নিয়েছে, আত্মীয় স্বজনের বাসায় এবং বন্যা আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে, এবং তারা বলছে যে আসলে আমরা বুঝতে পেরেছি। মাহফুজ বকুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছেন লালমনিরহাট থেকে, সেখানকার চিত্র জানাচ্ছিলেন মাহফুজ বকুল। এরই সাথে আরও একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথে থাকবেন।